এসে গেছি পুজো আড্ডা নিয়ে। ঠিক সন্ধ্যে 6টা মানে সিরিয়াল চালু। আর সিরিয়াল চালু হওয়া মানে সত্য মজুমদারকে চেনে না এমন কোনো মানুষকে পাওয়া যায় না। সেই জগন্নাথী সেই সাধু কাকাকে পাবে বা চেনে না এরকম কেউ নেই। আর এমনিতেও মানুষটার ইন্টারাকশন বেশি প্রয়োজনও নেই। কারণ কেন, মানুষটাকে দেখলেই মনে হয় যেন কোন সিরিয়ালে দেখেছি, কোন সিরিয়ালে। কেমন আছো আগে বলো? ভালো আছি মোটামুটি। আমাদের বাংলা সিরিয়ালের যে অবস্থা, আমরা যে ধরনের আর্টিস্ট, আমরা তো খুব প্রভাবশালী অভিনেতা নই। সেই কারণে আমাদের মিডিওকার চরিত্র অভিনেতা আমরা। তা সেই কারণে আমাদের একটা সিরিয়াল চলছে, তবে ওটা কোনো কারণে যখন ব্রেক হয় বা চরিত্রটা আমার হয়তো কোনো কারণে ওই সিরিয়াল থেকে ব্রেক হলো, তারপরের কাজটা পেতে পেতে প্রায় দেখা যাচ্ছে দীর্ঘ 6 মাস 8 মাস হয়ে যাচ্ছে। এটা হয়। এবার যেহেতু মোটামুটি আমি ব্যক্তিগতভাবে মূলত অভিনয় কেন্দ্রিকভাবেই জীবনযাপন করি, অন্য কিছু করার সুযোগও নেই সেইভাবে। মানে বাবা সোনার চামচ মুখে নিয়ে তো জন্মায়নি, খুব সাধারণ পরিবারের একটা সন্তান আমি। সেইখানে দাঁড়িয়ে আমার মানে সেইভাবে মানে আমার এডুকেশন স্টাডিও বিশাল কিছু নয় যে আমি একটা বিরাট বড় সার্ভিস করব। তো সেই কারণে আমার একমাত্র মাধ্যম ছিল এই অভিনয়। ছোটোবেলা থেকে ভালোবাসতাম, সেই জায়গা থেকে অভিনয় কেন্দ্রিক হয়ে গেছে। সেই কারণে কাজ না থাকলে আমাদের তো মূলত, আমি কেন, অনেক আর্টিস্টই যারা শুধুমাত্র অভিনয়তে থাকে তাদের সেভিংস বলতে কিছু থাকে না। যা আয় তাই ব্যয় হয়ে যাচ্ছে, ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তাকে অ্যাটিটিউড মেনটেন করতে গেলে, তার স্ট্যাটাস মেনটেন করতে গেলে আরও বেশি বয়ে যায়। এবার তারপর যখন একটা দুম করে ব্রেক হয় তখন সে চাপে পড়ে যায়, না পারে সে নিচে নামতে। একটা বাড়িতেও সে স্ট্যাটাসটা তো হয়ে গেছে যে অন্তত সপ্তাহে 2 দিন মাছ হবে, কি 1 দিন মাংস হবে, বা 1 দিন ডিম হবে। এই যে সিস্টেমটা গেছে, সেটা যদি দুম করে আলু সিদ্ধ ঘি ভাতে, এবং পরবর্তীকালে ঘিও নয়, সর্ষের তেল বা ঘি দিয়ে আর লঙ্কা দিয়ে, সর্ষের তেল আলু সিদ্ধ আর লঙ্কা দিয়ে মেখে খেতে হয়, তখন স্বাভাবিকভাবেই কোথায় একটা অস্বস্তি হয়। মানে অ্যাজ এ বাড়ির কর্তা হিসাবে যখন আমি স্ত্রী সন্তানের মুখে দিয়ে তাকাতে পারি না। এটা আমি কেন, মানে ওয়েস্ট বেঙ্গলের বা টলিউডের অনেক শিল্পীর ক্ষেত্রেই হয়, মানে হয়েছে। হ্যাঁ, কি করব, কত টাকা থাকে, বসে খেলে তো মানুষের যক্ষের দন শেষ হয়। আর সেখানে আমার মতো একটা আর্টিস্টের কত বাজারে রেমুনারেশন কত পাই, সেটা দিয়ে আমি এক কাজ শেষ হওয়ার পরে আমার লাস্ট ডিসেম্বরে 31 তারিখে আমি লাস্ট কাজ করেছিলাম। তারপরে গল্পটা ঘুরে যায়, 20 বছর এগিয়ে যায়। তারপরে আমার জানুয়ারি থেকে প্রায় দীর্ঘদিন বসে আছি। মাঝখানে 1 দিন 2 দিন ডেকেছিলেন, মানে যে সিরিয়ালটা করছিলাম জগদ্ধাত্রী, সেটা কিছু করার নেই, গল্পের জন্য উনি আনতে পারছেন না। একটা রিটেল পার্সনকে কি করে আনবে অফিসিয়াল ব্যাপারে, সে কারণে আনতে পারেননি। কিন্তু অন্য জায়গা থেকে যে কাজগুলো, যেগুলো সুযোগগুলো আসার কথা, দেখে আর অন্য কোনো জায়গায় সুযোগ হচ্ছে না। না, সেটা হচ্ছে না। এই কারণে আসলে কিছু একটা প্রেডিকশনও তৈরি করে নেয় অন্যান্য হাউস। উনি ব্লুজে করেন, ও আর্টিস্টকে তো পাওয়া যাবে না। একবার খোঁজ নেয় না যে আর্টিস্টটা আদৌ ফ্রি আছে কিনা। তখন আমরা যে হয়তো বিভিন্ন প্রোগ্রামকে বলছি, দাদা কাজ দাও, বসে আছি দাদা, হ্যাঁ বলবো। এবার যখন আবার কাজ আসে, এই রিসেন্ট একটা কাজ এসেছে, তখন আবার দেখছি ক্ল্যাশ করে যাচ্ছে একটা তার একটা। এটা সমস্ত আর্টিস্টের জীবনেই বোধহয় হয়। তখন হয়ে যায় সমস্যা, কারণ আমাদের তো সেই অ্যাটিটিউড আমরা মেনটেন করতে পারি না। দাদা তুমি তো বলিউডে কাজ করেছো, যে সোম বুধ শুক্র আপনাকে দিলাম, মঙ্গল বৃহস্পতি শনি আপনাকে দেবো, সেটাই বলবো আর তারা মেনে নেবে, সেই জায়গায় হয়তো আমি নিচে নেই। না, আমি বলছি তুমি তো যথেষ্ট চেনা ফেস, এবং বলিউডেও কাজ করেছো, 3-এ কাজ করেছো। হ্যাঁ, 3-এ কাজ করেছি, বলিউডে কাজ করি। সেটা আমার অমিতাভ বচ্চনের সাথে বিরাট সৌভাগ্য। আমার মানে স্বপ্নের হিরো, আমি যাকে ছোটোবেলায় দেওয়ালে ছবি দিয়ে ধূপকাঠি দিয়ে সন্ধ্যেবেলায় দিতাম, সেরকম কিছু বিশেষ আর্টিস্ট আমার জীবনে আছেন। সে বাংলা মিডিয়াম, মানে আমাদের টলিউডেরও হচ্ছে, বলিউডেরও আছে। তো সেই হিসাবে অমিতাভ বচ্চন আমার প্রায়োরিটির আর্টিস্ট ছিল। ভীষণ ভালো লাগতো তার অভিনয়, এবং তার প্রচুর গল্পও শুনেছি। সেইখানে তার সাথে কাজ করেছি, মানে কাজ করবো, মানে আমার প্রথম যখন আমি অডিশনটা দিয়ে, আমার অডিশন দিয়ে আমি বুঝিনি, আমাকে যখন বললো যে আপনি জানেন আপনি সিলেক্টেড, আমি বললাম
না সেটা আপনি বলবেন তবে তো জানবো। বলছে হ্যাঁ আপনি সিলেক্টেড এবং আপনি জানেন আপনি কার এগেনস্টে অভিনয় করবেন বা কার সাথে অভিনয় করবেন। আনলাম না। বলছে আপনার অপোজিটে বিগ বি। তখন থেকে হাঁটু কাঁপা যা শুরু করেছিল, লাস্ট ফ্লোর অবধিও আমি হাঁটু কেঁপেছিল। বচ্চন সাহেবের সঙ্গে কথা হয়েছিল? ওই ওই ফ্লোর অবধি কেঁপেছিল। লাস্ট মেকআপ ভ্যান থেকেও যখন আমি যাই তখন আমার হাঁটু কাঁপছে। মানে দেখছি মানে যেখানে ফ্লোরটার দোতলা একটা ফ্লোর ছিল, রেলিংয়ের দুপাশে মানে হাজার হাজার মানুষ বকে নিয়ে দাঁড়িয়ে আছে তাকে দেবে বলে। আচ্ছা আচ্ছা। হাজার হাজার মানুষ সেইখানে দাঁড়িয়ে আমি মানে আমার পা কেঁপে যাচ্ছিল। এবং যখন ওনার সামনে গিয়ে দাঁড়াই, মানে আমি তো ওনাকেই দেখছি, মানে বিশ্বাস হচ্ছে না যে আমি সত্যি উনি নাকি স্বপ্ন দেখছি। তখনও আমার মনে হয়েছে তো মানে ভদ্রলোক এত কি বলবো মানে বুঝতে পারেন মানুষের মন। সেটা আমি পরবর্তীকালে যিশুর মুখেও শুনেছিলাম, যিশু সেনগুপ্ত, তার ক্ষেত্রেও এটা হয়েছিল। উনি বুঝতে পারে যে এই লোকটা আমার সাথে অভিনয় করতে গেলে উনি কেঁপে যেতে পারেন, তো ঠান্ডা জল করে দেয় একদম। কি করে? এক রিহার্সাল হয়ে যায়। উনি আমাকে বলছেন এক রিহার্সাল হয়ে যায়। 3 বার রিহার্সাল করলেন অন ফ্লোরে, যেখানে সেট আপ ছিল টেবিলের এপার ওপার বসে করলেন, পুরো জল করে দিল। এইবার ইন বিটুইন এবার ওনার সঙ্গে ইন্ট্রোডিউস, আমার বাংলা হিন্দি পাঞ্চ করে কতগুলো কথা বলছে। যেহেতু উনি একটু বাঙালি জামাই, উনিও বাংলাটা বোঝেন, হয়তো উনিও ভালো বলতে পারেন না, খুব ভালো বলতে পারেন না, হয়তো বাংলাটা বোঝেন। তেমনি আমিও ভালো হিন্দি বলতে পারি না, কিন্তু আমি হিন্দিটা বুঝিয়ে বলতে পারি। তো সেই হিসাবে এই যে কনভারসেশন, আর আমি যখন ওনাকে বললাম যে স্যার अभी भी लग रहा है कि मैं सपन देख रहा हूँ, उन्हें आके चिमटी काट लें, लग रहा है ना हकीकत है, कोई सपन मपन नहीं। এত ক্যাজুয়ালিটি আমাকে বললো, মানে আমাকে হালকা করে দিল। একদম 2-3 বার রিহার্সাল করে আমার যখন ঠোঁটস্থ হয়ে গেল, आप बहुत बढ़िया कर रहा है। उन्हीं बोलছে আমাকে आप बहुत बढ़िया कर रहा है, लेकिन हम जैसा अभी तक किया है, प्रैक्टिस किया है, उसके थोड़ा आहिस्ते बोलूँगा आप। पूछिए क्यों? क्यों सर? क्योंकि आप हम हर जगह हैरेस्ट होकर आपके पास आए और आप भी मुझे हैरेस्ट कर रहा है, तो हम थोड़ा मोरूस है, थोड़ा आहिस्ते बोलूँगा। ओके सर। ফার্স্ট শট হলো, মনিটর মানে মনিটর হচ্ছে, হ্যাঁ বললো। তখন রিভিউ বললো যে সুতন্দা তুমি হাঁ করে তাকিয়ে আছো কেন লোকটার দিকে? আমি কি করবো বলো তো এই লোকটার দিকে? আমি বলছি হ্যাঁ বুঝতে পেরেছি তুমি চোখ সরাতে পারছো না, কিন্তু তুমি হচ্ছে সো কল্ড হারামি আদমি, একদম গভর্নমেন্ট অফিসারগুলো, যেগুলো যাদের টেবিল উঁচু হয়ে যায়, যাদের পায়ের ঘাম মাথায় আসে এইভাবে শুয়ে থাকে, যারা 12টার পরে ডিউটি জয়েন করে, আবার 3টের সময় বাড়ি চলে যায়, সেই মাল তুমি। ফাইলের পর ফাইল জমা যায়। সেই লোকটা হচ্ছে পুরোনো একটা কেস নিয়ে, আম আদমি, কেউ তার কোনো পরিচয় নেই, তাকে তুমি হয়তো পাত্তা দেবে কেন? আর হ্যাঁ ঠিকই তো বলেছো। বলছে দাঁড়াও আমি তোমাকে কিছু প্রপস দিয়ে দিচ্ছি, তুমি সেগুলো নিয়ে আইটেম করো, এই লেখালেখি ওই কাগজ ওই ফাইল করা, এইটা করতে করতে ওনার সঙ্গে ডাইরেক্টটা বলো। 1 শট ওকে হয়েছিল আমাদের, হয়ে গেল। এইবার ওনার আমার শোল্ডার থেকে ওনার এসপি যাবে, সেটা আমার দিকে ছিল বলে ওই স্পেসটা মানে অফিসিয়াল ব্যাপারটা দেখানোর জন্য ওই ফাঁকা জায়গাটা ছিল, ওখানে অন্যান্য ক্রাউডরা কাজ করছে, এরকম হয়ে গেল। ওনার এসপিটা হয়ে গেল। এইবার আমার এসপিটা হবে, এবার চেঞ্জ হবে, সেট আপ চেঞ্জ হবে, পুরো টেবিল ফেবিল সেট নিয়ে ওদিকে চলে যাবে। ওনার শোল্ডার থেকে আমার যাবে, আমার আবার এই ওয়াইটটা দেখাবে, সেই কারণে ওই এনভায়রনমেন্টটা করতে হবে। এই সময় উনি যথারীতি সাইডে, ফ্লোরে আমি আর উনি দুটোই আর্টিস্ট, তো আমি ওনার পাশে গিয়ে দাঁড়িয়েছি। ওনার বডিগার্ড আমাকে পুশ করেছে, আমি পড়েই গেছিলাম। কিন্তু আমার যেহেতু আমারটা জিপিও তো হয়েছে, এখানে কলকাতায় শুটিং হয়েছে, এবার আমার এখানকার 20% না 30% টেকনিশিয়ান নিতে হবে, সেই টেকনিশিয়ানরা এখানে নিয়েছে। এরা তখন অপোজ করেছে আমার জন্য, একদম ওই সিকিউরিটি গার্ডটাকে বলেছে আপ কিউ ধাক্কা দিয়া, এ ভি আর্টিস্ট আপ কিউ ধাক্কা দিয়া। বচ্চন তখন অনেক দূরে ছিল, বচ্চন অ্যালার্ট হয়েছে, শুনেছেন।
उन्हीं बोलते क्या हुआ? बोलते सर आपका आदमी हमारे ये आर्टिस्ट को, आपको को-एक्टर को धक्के मार के फेंक दिया। लुकटा दिल ওই মানে বডিগার্ডটার দিকে, সরি স্যার। বিগ বি বলছে আমাকে সরি স্যার, আমার তো কান্না বেরিয়ে যাচ্ছে। উনি বলছে যে সরি স্যার। এবার ওকে বলছে 10 गज अंदर কি 200 गज अंदर में मत आओ, चलो यहाँ से, पढ़ो, गेट आउट। আমি অবাক হয়ে গেছি উনি আমার জন্য। আমরা রিয়েলি আমি একটু আগেই চলে যাওয়ার পর আবার আমাকে সরি বলছে। তারপরে আবার পরিবেশটা একটু ভারী হয়ে গেছে, এটা হালকা করার জন্য पूरी प्रोडक्शन है, हम ये यहाँ कम नहीं करेंगे। আমি বলি রে এবার তো আমার জায়গাটা, আমি তো ডায়লগ হলে সব খেয়ে ফেলবো। হঠাৎ উনি রেগে গেলেন কেন? লড়কি ধরো যে মানে কস্টিউম দেখে, এ কি প্যান্তুলুন है, गेट जलाए, चलो पकड़ के रखो। नहीं सर, সেও তো বিগ বি বলছে, মজাক কিয়া, মানে ফ্লোর পুরো জমিয়ে রাখে। আর অদ্ভুত লেগেছিল। তারপরে ওনার ওদিক থেকে শটটা আমার হলো, যাই হোক সেখানেও ওনার টেকনিক্যাল সেন্স কি, মানে যখন ক্যামেরা ওনার পেছন থেকে নিচ্ছে উনি বলছে ওর যে স্পেশাল মেকআপ ম্যান ছিল তাকে ধর, তার নাম সে লালটু, লালটু ওই লালটুর যে শটটা, তারটা কি চাইছে বুঝে যায় লালটু, আর কিছু বলে না। এটা অনেক কাজ করতে লালটু, হ্যাঁ মানে এই এটা কাজ করতে টোনে বুঝে যায়। তো ও বলছে লালটু, এই বলছে ও তো হ্যাঁ স্যার, ওকে চিরুনিটা দিয়েছে। তো আমাদের ডিওপি যে ছিলেন তিনি বলছেন सर कंघी नहीं लगेगा क्योंकि आपको बैक पोर्शन से तो आ रहा है, तो आएगा आएगा। जब हम उधर से हमारा एस लिया ना, हम एक डायलेक्ट में लिंड फॉरवर्ड किया, मालूम है? तो अभी भी मैं तो वही करूँगा, लिंड फॉरवर्ड। देखिए आ रहा है, चलो कंघी दो। শুধু ওইটুকু জায়গায় আঁচড়ালো, কিন্তু পুরো মাথা না, ওইটুকু যেটুকু আসবে সেন্স, মানে কি অভিজ্ঞতা না হলে ওই জিনিস বোঝা যায় না। আজকে আমাদের এখানে দেখি মানে সকল হিরো হিরোইন বা একটু খালি আয়না চিরুনি অমুক তমুক, হয়তো ক্যারেক্টারটা করছে এত বিধ্বস্ত একটা সিচুয়েশন যে হাসপাতালে টামঝাম করছে, তার ছেলে বা তার স্ত্রী ভর্তি, সে ফার্স্টেডেড, চুল তার পাট পাট থাকবে, কি করে হয়? মানে মুশকিল বলে যে তোমার যা কথা, যে কথাগুলো শুনলাম, একটু নিলয় দা শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানলো, আর এখন আমি বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের অভিজ্ঞতা জানলাম। সত্যি আমি এখন মনে করছি যে আমরা কত মিস করি, বা আমরা যেটা শুধুমাত্র সিনেমার পর্দায় দেখি বা আমরা বিভিন্ন রকম ডিজিটালে দেখি, পুরো আকাশ পাতাল তফাৎ, অনেক অনেক আকাশ পাতাল তফাৎ। মেরি প্যারি বিন্দু করতে গিয়েও আয়ুষ্মান খুরানাকেও পেয়েছি, ভীষণ ভালো। তার সঙ্গে যে আমি ছবি তুলেছি, মানে উল্টে ওই আমাকে ধরেছে, এরকম এখানকার হিরোরা করবে। মানে তুমি বলছো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত মানে যারা কাজ করছে হিরো হিরোইন, তাদের সঙ্গে তোমার ব্যবহার কেমন? তুমি তো অনেকের সঙ্গে কাজ করছো, আমি মানে অঙ্কিতার সঙ্গে কাজ করলে বা হিরো বা, হ্যাঁ আমি যেমন এখানকার গেম ছবিটা আমি করেছিলাম, তো সেখানে জিদ্দার সঙ্গে আমার আলাপ হয়েছিল। তো আমার একটা বার্জে ওই হাওড়ার দিকে, ওই জায়গাটার নাম ভুলে গেলাম, ওইখানে শ্যুটটা হয়েছিল, পুরো বার্জে নদীবক্ষে বার্জের উপরে প্রায় 7 দিন ধরে শ্যুট হয়েছিল। তো সবাই বিভিন্ন জায়গায় বসছে, যেহেতু ওই বার্জের ওপরই শটটা, তো বার্জের পাশেই একটা একটা স্পিড বোট ছিল, যে স্পিড বোটটা লাস্টে ওই গুলি করে ফেলে দিল ভিলেনটাকে, ওই বার্জে ওইখানটা না আমি বসেছিলাম, কেউ নেই বলে আমি ওটাই বসেছিলাম। যেহেতু কোন একটা অ্যাক্টিং করার পর ওইখানে গিয়ে বসেছে, গিয়ে আমার পিছনে চলে গেল, দেখলাম আমি আমার মতো। তো উনি বলছেন ও দাদা, আমাকে দেখি, হ্যাঁ আমি আর উনি ছাড়া তো কেউ নেই। হ্যাঁ আজ আপনার সিরিয়াল দেখি, এফবি লাগে।
আমি তো বাবা কিউ সিরিয়াল দেখি। হ্যাঁ জি সিরিয়াল সিরিয়াল দেখি। আচ্ছা আমাকে কেমন লাগে, আমি বললাম আমি স্টেট কার্ড কথা বলেছি, আমি বললাম দেখুন অ্যাংরি ইমেজটা আপনার খুব ভালো, বাট প্লিজ আপনি রোমান্টিক হিরো করবেন না, একদম মানায় না আপনাকে। অ্যান্টি হিরো দারুণ, অ্যাংরি ইমেজ এ তো ফাটিয়ে দেন আপনি। না রোমান্টিক হিরো কেউ নেই। আমি ভাবছেন অন্য কারোর নাম বলবো, আমি তাদের নাম বলছি না, তারাও নেই, রোমান্টিক হিরো নেই। লাস্ট ওই বোম্বাদা করে গেছে, তারপরে রোমান্টিক হিরো নেই। তখন কি বললো? তখন বলছে আরও সাচ্চা লোক আছেন, নাহলে এত ওপেন হার্টে কথা বলতে পারেন না। আফটারঅল যাই হোক আমার একটা তো নাম আছে, আমার এত ফ্যান ফলোয়ার্স, আমার সাথে কথা বললে একটু সংযত অনেকেই কথা বলে, বাট আপনি খুল্লা কথা বললেন, ভালো লাগলো, স্বতন্ত্রতা আছে, আপনি আরও বড় হবেন, এগুলো প্রাপ্তি আছে। তখন টুক করে বলতে পারতে যে কাজ দাও আমি আরো বড় হয়ে যাবো। না সে কাজ দেওয়ার ব্যাপারগুলো তো ঠিক করে না, মানে প্রচুর কাজ। হ্যাঁ ওটা তো গোপাল ওর ভাই করে। হ্যাঁ বড় বড় আর্টিস্টদের ক্ষেত্রে হয়তো সিলেক্ট করে। আর জিতের প্রোডাকশনে 90% শুনেছি যে সব কাস্টিং এ অন্যরকম দায়িত্ব দিয়ে দেয়। এবার এখন যেরকম সমস্ত আমি মানে যেসব ডিরেক্টরগুলো আগে রাজ চক্রবর্তী বল বা জিৎ বল, এরা এখন কিন্তু অনেক সাধারণ থিয়েটারের ছেলে মেয়েকে নিয়ে কাজ করছে, যেটা আগে করতো না। এটা যাই বলো, সে ব্যান্ড হোক আর যাই হোক, আমি ওপেন বলছি, অনির্বাণ প্রথম শুরু করেছে আচ্ছা এই থিয়েটারের ছেলেগুলোকে নিয়ে কাজ করানো। আচ্ছা আচ্ছা, ও প্রথম শুরু করেছে। যে ওরা তো অভিনয়টা জানে, সুযোগ পায় না, থিয়েটারে পয়সা নেই, সামান্য পয়সা দিয়ে ওদের তো যে পয়সাটা এই আর্টিস্টটা এখানকার নাম তথ্য মানে প্রথিতযশা শিল্পীটাকে নিলে যে এত হাজার টাকা নেবে, সে হয়তো কয়েক শোতে ওই কাজটা করে দেবে, বাট একই অভিনয়টা দেবে থিয়েটার ছেলেমেয়েরা। সেইটা নিয়ে অনির্বাণই প্রথম কাজ করেছিল, ওই কোনো সিরিজ বোধহয় করেছিল। আমি ওই যে সিরিজটার নাম দেখো এখন মনে পড়ছে না। আচ্ছা আমি তোমাকে একটু অন্যরকম প্রশ্নে চলে যাই। পুজোতে তোমার ছোটবেলা থেকে কেমন কাটতো? পুজোতে বরাবর আমি খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, তো সেইভাবে আমার পুজোতে বেলঘরিয়াতেই কাটতো। মানে ছোটবেলায় তখন তো ওই যে টিনের বন্দুক বা টিনের বন্দুকও হয়তো কিনে দেওয়ার ক্ষমতা আমার বাবার ছিল না, কারণ আমাদের আমরা 5 ভাই বোন, আমি সবচেয়ে ছোট। হয়তো আমাকে ওই নাট বল্টু টাইপের একটা জিনিস ছিল, তার মধ্যে সুতো লাগিয়ে ওই খুলে ক্যাপ ফ্যাপ সেট করে এরকম আটকে দিয়ে আবার সুতোর যাতে ওটা খুঁজে পাই লাগে, ওই জন্য ওরকম মেরে আবার তুলে নিতাম। এইভাবে লাইফ কেটেছে। মানে এক প্যাকেট হয়তো কালী পটকা পুরো পুজোতে, এবং বরাদ্দ তখন অবশ্য অনেক কম গিয়েছিল, টোটাল বরাদ্দ 4 দিনের জন্য 10 টাকা। এবং তখন এরকম এত ধরনের এই খাবার দাবারের এই ব্যাপারগুলো তো ছিল না। ওই বন্ধু বান্ধব মিলে হয়তো বেরোলাম, দিনে ওই হয়তো দেখা গেল যে ওই আলটিমেটলি ঘুগনি পাউরুটি খেয়ে এলাম। এখন এরকমই চলছে। এখন ব্যাপারটা হচ্ছে এখন আর মানে আমি না কলকাতার মুখী কোনোদিনই ঠাকুর দেখতে পছন্দ করি না। এই কারণেই প্রচুর ভালো ভালো ঠাকুর টিভিতে সবচেয়ে বেশি ভালো দেখা যায়, ক্লোজ করে দেখায়, এবং ক্রাউড আমার ভালো লাগে না, আমার সাফোকেশন হয়। আমি কোনোদিনও ভিড়ভাট্টার মধ্যে যেতে পারি না, সেই কারণে আমার বেরোনো হয় না। আমার ওই পুজোর আগের যে মুহূর্ত এনভায়রনমেন্টটা, চতুর্দিকে আলো জ্বলছে, ওই জ্বলছে, কোনো জায়গায় গান বাজছে, ওইটাই ভালো লাগে দেখতে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, ওগুলো আমি দেখি। গান বলতে নস্টালজিক যুগে যে গানগুলো হতো, বা কুমার শানু, কিশোর, মান্না দে, হেমন্ত বাবুর যে গানগুলো হতো, আশালতা, এখন তো অন্যরকম টাইপের গান, সেই গানগুলো তুমি কতটা মিস করো? এখন তো সেইভাবে গান যেহেতু কোনো গান স্টে করে না, এখনকার গানগুলোর কথা মিউজিক যাই হোক না কেন, এত বেশি মিউজিকের আধিক্য, গানের লিরিক্সের আধিক্য কমে গেছে। সেখানে এখনকার গানগুলো, একটা গান বেরোলে খুব কম গান হয় হিট করে, আর যদিও হিট করে তার স্টেবল ম্যাক্সিমাম 6 মান্থস, তারপর কিন্তু হারিয়ে যায়। আমি এটা দেখেছি। কিন্তু আজও কিন্তু পুরনো গানগুলো
শুনলে মনে হয় একটা পুজো পুজো গন্ধ এসেছে, সেই গানগুলো শুনলে মনে হয়, এবং একটা ট্র্যাডিশনও এসেছে, এটাও ঠিক। বর্তমানে একটা ট্র্যাডিশন এসেছে, এখনকার ইয়াং জেনারেশনও কিন্তু তাদের মোবাইলে যে গানগুলো শোনে সেগুলো পুরোনো দিনের গান, সে কিশোর কুমার হোক, মোহাম্মদ রফি হোক, মান্না দে হোক, হেমন্ত হোক, বা ইফ এনিওয়ান, লতা আশা যেই হোক, সেই গানগুলো শোনে। তার মানে ওই গানগুলো মিথ। এবং আমাদের ভারতবর্ষ তো মেলোডি প্রধান দেশ, ওই যে জ্যাক র্যাপ সং, ওই সং, এগুলো কেন কেন স্টে করবে? ওটা সাময়িক হতে পারে, স্টেবল করবে না। আচ্ছা, বঙ্গগৌরব উৎসবে তুমি পুরো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ছেলে দেখলাম, হ্যাঁ, এবং প্রচুর জনকে অ্যাওয়ার্ড দিয়েছো, তোমার হাত দিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পরের বছর 3 দিন, এবছর 2 দিন ছিল, কি বলছো? সৌমিক সান্যালকে কি বলবে? না, সেটা বলবো। আমি দেখো, আবার যখন আমার বেলঘরিয়া তখন থাকতাম, বেলঘরিয়াতে যখন নজরুল মঞ্চে করেছিল, ও তখনও কিন্তু ভেবেছিল আমি ফুল টাইম ওকে এফোর্টটা দেব, কারণ আমার সাথে ওর সম্পর্কটা, সৌমিকের সম্পর্কটা কিন্তু মানে আমি বিগ আর্টিস্ট, কি আমি সিরিয়াল করি, সিনেমা করি, বা ও একটা নিউজ চালায় বলে, কর্ণধার বলে, সেই সম্পর্কটা নয়। আমাদের সম্পর্কটা মানে প্রথমে হয়তো ওরকম ছিল, পরবর্তীকালে ভাই ভাইয়ের সম্পর্ক। তা নাহলে আজকেও যে এই পুজোর আড্ডা এসেছি, আমি কিন্তু আসার কনফিডেন্সটা চাইতে পারতাম, কিন্তু আমি তো চাইনি, বা চাইবও না। এবং ওর অফিসিয়াল যে কোনো প্রোগ্রামে আমি যদি ফ্রি থাকি, আমি আসার চেষ্টা করি। ভালোবাসাটা সেই নজরুল মঞ্চে কিন্তু আমি পুরো টাইম দিতে পারিনি, কিন্তু ও আমায় যেখানে এটা বলেছিল যে শনি রবি দুদিনই কিন্তু তুমি আর বৌদি ফুল টাইম। আমার একটা বাড়িতে ঘটনা ঘটে গেছে ডগি নিয়ে, সেটা শ্রমিককে শেয়ার করেছে। শ্রমিক বলছে অন্তত তুমি এসো। আমি কিন্তু পুরো থেকেছি, কারণ আমি ফ্রি ছিলাম। আমি না 2 দিন থাকবো, যদি ফ্রি থাকলে আমি নিশ্চয়ই আসবো। একদিন তো রোববার তো হবেই, শনিবারটা যদি কোনো শ্যুট পড়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। তো আগামী বছরও যদি 3 দিন আমি ফ্রি থাকি, অবভিয়াসলি আমি আসবো। আর যদি ফ্রি না থাকি, ওরকম অন্তত অতিথি হয়ে আসবো না, ফ্যামিলি মেম্বার হয়ে, একদম আমি হোস্ট হয়ে আসবো, গেস্ট হয়ে নয়। সেটা সৌমিকও জানে। এবং আজকে এই পুজো আড্ডাতে অনেক দিন ধরে ও র্যাপিডলি আমাকে বলছে কবে সময় দেবে। আমি বারবার যখন বলছি, আমি ওর সঙ্গে শেয়ার করি, ও আমার সঙ্গে অফিসিয়াল ব্যাপারে, এই বল কলকাতার ব্যাপারে ও সমস্যা নিয়ে যখন আমাকে সবটা বলে, অফিসিয়ালি আমি আসতে পারি না, কিন্তু আমাকে সবটা বলে, জানো এই সমস্যা হচ্ছে, সুন্দর কী করা যায়, সাজেশান নেয়। তেমনি উল্টে আমারও এই যে অস্থির অবস্থাটা চলছিল, সেটা কিন্তু আমি ওকে শেয়ার করি। তখন ও বলছে, আমি বলছি আমাকে ডাকছে পুজো আড্ডার জন্য, আমি যেতে পারছি না। এই সবে সিরিয়ালটা পেয়েছি, ডাকা, না তুমি আগে কাজ করো। ও কিন্তু একবারও বলেনি ও তুমি এখন কাজ পেয়েছো বলে আমাকে ভুলে গেছো, এইটা কিন্তু একবারও ভাবেনি। আমার এগুলোই ভালো লাগে। সেই কারণেই আজকেও আমার যে সময় আসার কথা ছিল, ও আমাকে বলছে, আমি বললাম যত রাত হোক আমি যাবো, কারণ কালকে আমি না আসতে পারি, কালকে আমার শুটিং থাকতে পারে, এবং কালকে শুটিং ডেট আছেই, আসতে পারে। তো আমি কেন ই করবো? আজকে যখন ফ্রি আছে আমি আজকে যাবোই। এবং আমার আরও আগে আসা উচিত ছিল, মানে আসতে চেয়েছিলাম, মাকেও বলেওছিলাম আমি 6টা সাড়ে 6টার মধ্যে ঢুকে যাব। কিন্তু যেইখানে গিয়েছিলাম, যে মিটিংটা আমি গিয়েছিলাম, সেই মিটিংটা একটা মাঝখানে ক্যাচাল শুরু হয়ে গেছে মিটিং মধ্যে, মানে যেহেতু ওটা ফান্ড টাইপের, সেটা আজকে এক্সপায়ার করে, মানে 2 বছর অন্তর এক্সপায়ার করে, মানে সারা 2 বছর ধরে জমাও, আজকে টাকাটা দেবে। সেইটা নিয়ে এবার প্রচণ্ড ক্যাচাল হয়ে যায়। আমি বললাম এই বছরই দেরি করতে হলো। আমি ওকে বলেছিলাম 4টের সময় মিটিংটা শুরু, 6টা চলে আসবো। তো সেইটা যে 7টা সাড়ে 7টা বেজে যাবে কে জানে। আমি 7টায় এখান থেকে বেরিয়ে ট্রেনে উঠে আমি বললাম আমি মেট্রোতে গেলেও আমাদের অত দেরি হবে, স্ট্রেট শিয়ালদা সাউথ থেকে যাদবপুর আগে নামি। যাদবপুরে নেমে দেখছি অটোর লাইন, অটোতে একটা অটো নেই, প্রচুর মানুষের লাইন। আমি তখন ওকে ফোন করলাম, আমি বললাম যে আমি একটা টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ অটো কখন আসবে কোনো ঠিক নেই, আর আমার আগে অন্তত 30 জন দাঁড়িয়ে আছে। তো একটা অটোতে 4 জন করে নেয়, আমি কী করে যাব, কখন যাব? বলছে হ্যাঁ চলে আসো। টোটো ধরে চলে এলাম। কত বছর ইন্ডাস্ট্রিতে আছো? তো 30-32 বছর। 32 বছর একটা গাড়ি করতে পারে না, যে 32 দিন এলো সে একটা গাড়ি করলো, এই সম্বন্ধে কি বলবে? এইটা অনেকটাই নির্ভর করে কপাল, অনেকটা নির্ভর করে সম্পর্ক,
ওই যে বললাম যে আজকে একটা সিরিয়ালের নায়িকা সে রিলস করে এসছে, তো সেটা তো তার কপাল। আবার আরেকটা মেয়ে অত দীর্ঘদিন থিয়েটারে স্ট্রাগল করে একটা সুযোগ পাচ্ছে না, বা সুযোগ পেলেও দেখা যাচ্ছে তাকে ক্রাউডে দাঁড় করে দিচ্ছে। সে হয়তো হাসি মুখে করছে, কিন্তু সে তো সেটা চায় না, সে হয়তো মঞ্চে দাপিয়ে অভিনয় করে। হ্যাঁ, হতে পারে, নেপোটিজম হতে পারে। তারপর হচ্ছে সে নেপোটিজম, তাছাড়া জানে না তো, ওরও দোষ নয় বা এদেরও দোষ নয়। ও তো জানে না যে এই মেয়েটা এত ভালো অভিনয় করে বা ওই ছেলেটা এত ভালো অভিনয় করে। সেই কন্ডাক্টটা হওয়ার জন্য তো একটা সুযোগ চাই, একটা প্ল্যাটফর্ম চাই। যে প্ল্যাটফর্ম বড় কলকাতা এই ধরনের অনুষ্ঠানগুলোতে করে, যে দূর দূরান্তের লোকগুলো যাকে কেউ চেনে না তাকে চেনানোর ব্যবস্থা করে, তো সেরকম ওই যে থিয়েটারের আর্টিস্টটা, সে ছেলে হোক মেয়ে হোক বয়স্ক লোক যেই হোক, সে তো একটা সুযোগ তাকে পেতে হবে। এবার তাকে যদি ভিড়ে দাঁড় করিয়ে দেয় বা বিয়ে বাড়ির পাসিংয়ে দাঁড় করা দেয়, সে কি করবে? তাকে তো একটা সংলাপ দিয়ে দেখলে না তুমি। এমন কোনো দিন হয়েছে যে তুমি সংলাপ পাও না? আমার ক্ষেত্রে চলানি। আমি জীবনে প্রথম যখন এসেছিলাম, সেটা যখন বেলগাঁ থাকতাম, তখন ওই অলৌকিক বলে একটা সিরিয়াল হতো তখন ইটিভিতে। এটা হচ্ছে তোমার করতো টোটাদা? টোটাদা না, আমি করেছিলাম। স্বাগত দাশগুপ্ত ছিলেন ডিরেক্টর, মারা গেছেন। মুনার একটা গল্পে আমাকে থিয়েটার করতাম বলে ছোটোর থেকেই, ক্লাস 6 থেকে থিয়েটার করি, তো সেখান থেকে একটা পাড়ারই ও ওখানকার মানে এডি ছিল, সে হচ্ছে একটা ছোট্ট অভিনয় আছে, করবি সত্যম? আচ্ছা, অলৌকিক থিয়েটার না, অলৌকিক সিরিয়াল? হ্যাঁ, তখন ওই টেলিফিল্ম মতো, হ্যাঁ, রহস্য গল্প আর সে অলৌকিক এরকম হতো, শনিবার করে হতো। তো ও বুঝে আমি করেছিলাম, ওই প্রথম একটা কাজ করেছিলাম। করার পরই স্বাগত দাশগুপ্ত সরাসরি আমাকে পরে আর একটা কাজ দিয়েছিল। তাতে আবার যে এনে দিয়েছিল সে আবার একটু অসন্তুষ্ট হয়েছে, তুই বেড়ার টোপকে ঘাস খেতে শিখে গেছিস। না, আমি তো তাকে খোঁজ নিইনি, আমি তার নাম্বারও নিইনি, তখন আমার ফোনও ছিল না, ল্যান্ড ফোন। হ্যাঁ, তো আমি তো তার নাম্বার টাম্বার নিইনি। উনি যদি ওই যেহেতু আর্টিস্ট আগেরটায় কাজ করেছি, তার নাম্বারটা থেকে উনি যদি আমাকে আরেকটা কাজে উনি নেন, তাহলে আমার কি করার আছে? একদমই তাই। যাই হোক, এইভাবেই আসা। তারপর ক্রাইম ডায়েরিতে যখন প্রথম করি, আমি পুলিশ ফাইল খুব কম করেছি, দুটো একটা করেছি। অনেকে পুলিশ ফাইল থেকে অনেক আর্টিস্ট উঠেছে, কিন্তু আমি পুলিশ ফাইলটা কম করেছি। আমি ক্রাইম ডায়েরিটা করেছি। ক্রাইম ডায়েরিটা করে প্রথম একটা যে চরিত্র, আমাকে জনৈকা একটা করে ক্যারেক্টার দিয়েছিল, মানে যার কোনো নাম নেই, বাট একটা দুটো ডায়লগ আছে, চলে গেল। ওটাই আমার প্রথম কাজ। এবং তারপর থেকে যতগুলো ক্রাইম ডায়েরি, যতগুলো গল্প করেছি, লিড ক্যারেক্টার আমি। জননী থেকে তোমার স্টার্ট? না, ক্রাইম ডায়েরি, জননী, তারপরে কুয়াশা যখন হতো তখন টালিগঞ্জ আমার কাছে বিভীষিকা। হ্যাঁ, আমি চিনতামই না। একদমই তাই। তখন আমি জানতাম, তখন শুধু থিয়েটারই করে গেছি। এবং আমার যে শিক্ষক গুরু প্রদীপ পাল, তার বাবা পানু পাল, তারা এগুলো শিখিয়েছেন যে আগে ঘর সামলাও, তারপর বার সামলাও। জননী জন্মভূমি অনেক পরে হয়েছে? না, ওগুলোই তো আগে হয়েছে, যখন তো দূরদর্শন নেই। হ্যাঁ, দূরদর্শন, তারপর তো ইটিভি, মানে আলফা বাংলা পরে এলো। ওগুলো দূরদর্শনে হতো, ওগুলো টানা। আমার সঙ্গে থিয়েটার করতে এরকম ছেলে আছে, সে বলছে তুই করিস নি, জন্মভূমি করিস নি? আমার 3খানা ক্যারেক্টার করা গেল। আমি টালিগঞ্জ চিনি না, কোথায় ইন্দ্রপুরী, কোথায় টেকনিশিয়ান, কোথায় কি, এগুলো চিনি না। আমি যাবো কি করে? আমাকে যদি ডাকেও আমি যাবো কি করে? রিস্কই নিতাম না। আলো যে ওটা শুনেছিলাম যে আগে ঘর সামলাতো বা বার সামলাবে। আগে তুমি প্রতিষ্ঠিত হও এখানে বেলঘার বুকে থিয়েটারে, যে তুমি এলিজিবল, তুমি ওখানে গিয়ে লড়াই করতে পারবে। আজকে এবং যখন এই শিক্ষাটা প্রত্যেকটা যারা অভিনেতা অভিনেত্রী আসছে আজকেও ইন্ডাস্ট্রিতে একটা কাজ পাওয়ার জন্য, তাদের বলি থিয়েটারটা করে আসুন, দেখবেন অডিশন যখন দেখবেন কনফিডেন্টলি দিতে পারবেন। নেবে না তো ইন্ডাস্ট্রি, নেবে ওকে, তাকে অন্তত সাহস করে, অন্তত ওইখানে ওই অডিশনে গিয়ে যারা নির্বাচক, তারা অন্তত বলবে কি করছে, কেন আসেন বলুন তো, এইটা বলার সুযোগ দেবো না। আমি সবাইকে বলে রাখি, সুযোগ দেবো। সত্যমদার কথায় আমি মত বলে রাখি একবার, যদি সত্যম যেটা বলেছে খুব ভালো, এটা সৎ পথে একটা বলেছে। কিন্তু আমি মনে করি, আমি দেখছি আর কি, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা হয়ে যাচ্ছে যে থিয়েটার, আমি নিজেও একজন থিয়েটার আর্টিস্ট, সেটা সত্যম নিশ্চয়ই জানো, ঠিক আছে? তো সেখানে থিয়েটার আর্টিস্টদের এখন জায়গাটা খুব কম হয়ে গেছে, কারণ আর এখনকার জেনারেশন 90% থিয়েটারের সময় দিতে পারে না, তারা ততক্ষণ রিলস বা নানা রকম করে এগুলো করে। যাই হোক, অনেক গল্প আড্ডা হলো, অনেকটা রাতও হয়েছে,
আমি একবার সত্যমদাকে আমাদের বলকলতার তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো, ছোট্ট গিফট। বলো কলকাতার অনুষ্ঠানের প্রথম থেকে যতগুলো বঙ্গগৌরব উৎসব করেছে এবং আজকে পুজোর আড্ডাতেও সবকটা মেমেন্টোই আমার বাড়িতে। আরেকটা নতুন সংযোজন হলো আজকে পুজোর আড্ডায় এসে। খুব ভালো লাগলো এবং আমি স্বপ্নদাকে বলবো আর রিকোয়েস্ট করবো যে আচ্ছা আরেকবার আচ্ছা স্বপ্ন আমি রিকোয়েস্ট করবো লাস্ট চলে যাওয়ার আগে, আচ্ছা আমাদের এখান থেকে এই আড্ডা জন থেকে চলে যাওয়ার আগে পুজো, জাস্ট পুজো নিয়ে যদি একটা যদি তুমি কথা বলো, পুজোতে কি করা উচিত সাবধান না। আমি এই বঙ্গগৌরব উৎসবেই যাওয়ার সময় একটা জায়গায় সেকেন্ড দিন একটা জায়গায় ভুল করে চলে গেছে। আমি এখনও টালিগঞ্জটা খুব আমার যে নখদর্পণে তা নয়, আমি আগে মানে মেট্রো দিয়ে ফার্স্ট গেট দিয়ে নেমে গিয়ে ঢুকে গেছি, ঢুকে গিয়ে আমি আর ওই হল খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এবার অন্য জায়গায় যে সেখানে দেখছি মানে একটা ওই খুঁটি পুজোর উৎসব হচ্ছিল, সব বিভিন্ন রাজনৈতিক নেতারা বা ফিল্ম স্টার ওরা এসছে। আমি ওখান দিয়ে দুবার যাতায়াত করছি, মানে গিয়ে বলছি আরে এদিকে না তো উল্টো দিকে, আবার ওদিক দিয়ে গেছি। তো ওরা ভাবছে বোধহয় আমি ওখানে ইনভলভ, মানে ওই অনুষ্ঠানের জন্যই হয়তো আমি এসেছি, সেটা নয়। সেইগুলো তো সেখানে আমি শুনছিলাম একটু যাতায়াতের পথে যে ওরা প্রতি বছরই থিম করে, প্রায় বিগত 3 বছর ধরে থিম করে, ওরা এবার সাবেকিয়ানায় ফিরে আসছে। আর আমার সাবেকিয়ানাই ভালো লাগে, আমারও তাই। হ্যাঁ, মানে এই যে থিম, এটা হলে হয়তো আমি কাউকে দোষারোপ করছি না, কারণ এটা হলে হয়তো প্রচুর মানুষের সাথে ইনভলভ হয়, তাদের একটা ব্যবসা হয়, সারা বছরে একটা রোজগার হয়, এটা যেমন ঠিক। কিন্তু আমাদের মনের মধ্যে যে দেবীর মূর্তি তৈরি হয়ে আছে সেটা সাবেকিয়ানা, সেটা কিন্তু থিমের পুজো নয়। আচ্ছা, দুটো কমেন্ট এসেছে দাদা, হচ্ছে লিখেছে, একজন লিখেছে, এটা টিম মেম্বারই হয়তো লিখেছে, বলো কলকাতা টিভি পরিবারে সেই প্রথম থেকে আজও এত বছর অনেক লড়াই, অনেক উত্তরেই তুমি সম্মুখীন হয়েছে আর কি, অনেকে গেছে অনেকে এসেছে, তুমি এখনও বসে আছো, এটা কিভাবে? এই ব্যাপারটা যদি একটু খুলে বলো। এক দ্বিতীয় প্রশ্ন, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ফুগলা ও পেখমের সাথে কেমন কাটলো তোমার? গানটা সবাই দেখেছে। আচ্ছা আচ্ছা, কোশ্চেন করেছে, এটা কমেন্ট করেছে। ব্যাপারটা হচ্ছে যে প্রথম প্রশ্নের উত্তরে বলি যে বলো কলকাতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, সেটা তো মানে শুধুমাত্র আমি অতিথি হিসাবে আমাকে ডেকেছে আমি সেইভাবে গেছি সেরকম নয়। যেরকম আমি সব বরাবরই আমি খুব সাধারণভাবেই থাকতে চাই। আমি এখনও ট্রেনে, বাসে, ট্রামে চড়ি, আমার গাড়ি করতেও পারিনি, সেই রেমুনারেশনও পাই না, আর সেই টানা কাজও পাই না, সেই ধরনের চরিত্র পাই না। সেই কারণে আমি ওই ট্রামে, মেট্রো, বাসে, অটোতে যাতায়াত করি, আমার কোনো চাপ হয় না। কারণ আমি জানি এই টিভির দর্শক যারা, তারা পাবলিক, আর পাবলিক হচ্ছে টিআরপি। তো পাবলিক যদি আমার সঙ্গে, মানে থিয়েটারে যেরকম সরাসরি যোগাযোগ করা যায়, কিন্তু এই মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় তো সরাসরি সম্ভব না, কিন্তু সেই মানুষটাকে যখন ওরা কাছে পায় ওরা খুব খুশি হয়, এবং তার অ্যাডভান্টেজও আমি পাই। মেট্রোতে সিট পেয়ে যাই, খুব ভিড় মেট্রো, আরে সাধুদা বসে পড়ো, নিজে উঠে বসে পড়লো। সে হয়তো যাবে অনেক দূর, অনেক আমার চেয়েও পরের স্টেশনে অনেক দূর যাবে, কিন্তু আমাকে বসতে দিয়ে দেয়। এইগুলো পাই। মানে একটা বাজারে জিনিস কিনতে গেলে মানে সবার থেকে যে দামটা নেয় তার থেকে অন্তত 10 টাকা 20 টাকা হলে কম পায়। মাছে এই ধরনের মাংসতে কম হয় না, অভিনয়ের জন্য। হ্যাঁ, এই ফেসিলিটিসগুলো পাই, তো ভীষণ আনন্দ পাই। তো যাই হোক, যেটা হচ্ছে কথা, সেটা সেই সম্পর্ক নিয়ে শ্রমিকের সাথে আমার সম্পর্ক নয়। আমার শ্রমিকের সঙ্গে সম্পর্ক প্রথম হয়েছিল, এই জয় আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছিল শ্রমিকের সাথে। সেইভাবে তখন ওরকম একটা হয়েছিল, এই যাবো কি, কেন যাবো, পয়সা দেবে, তো যে হয় গরিব অভিনেতাদের যা হয়, দুটো পয়সার ধান্দা খোঁজে, সেই কারণে ওইটা খুঁজেছিলাম। তখন বলছে তুমি একবার এসো দাদা, এখানে পয়সা দিতে পারবে না, কিন্তু সম্মান তোমাকে দেবে। তো সেই প্রথম জয় আমাকে এনেছিল, সেখান থেকে শ্রমিকের সঙ্গে আলাপ। শ্রমিক সেই প্রথম দিন থেকেই আমাকে যেভাবে আপন করে নিয়েছে, আত্মীয়তার বন্ধনে বেঁধেছে, সে কারণে সে সম্পর্কটা আজও ছাড়তে পারিনি। আশা করি চোখে তুলসী পাতা ওঠার আগে অবধি থাকবো। আর দ্বিতীয় প্রশ্নটা, পেখম ও আর ফুগলার সঙ্গে চাঁদ উঠেছে ফুল উঠেছে গানটা কেমন এনজয় করেছি? সেটা এনজয় করেছি, মানে কি, মানে কত শর্ট দিয়েছি সব বাদ দিয়ে দিয়েছে জানেন,
প্রচুর শর্ট দিয়েছিলাম, ভালো ভালো শর্ট দিয়েছিলাম, কিন্তু ডিউরেশন, একটা গানের ডিউরেশন কত, আর সেখানে গানের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে কেন্দ্রবিন্দু তো ওই মেয়েটি, মানে পেখম এবং কি বুবলা, ওরা ফুকলা এবং পেখম, এরা হচ্ছে সাবজেক্ট, আমরা কিন্তু পাশের কো আর্টিস্ট, সাপোর্টিং অ্যাক্টার। তথাপি যেহেতু মেয়েটাকে এবার আমার সঙ্গে যে ম্যাডাম ছিল আর কি, যে ম্যাডামের চরিত্র করেছে তার তিথি বাসু, ওর যেহেতু একটা অন্যভাবে ওকে প্রেজেন্ট করা হয়েছে এই গানটাতে, ওইটুকু ডিউরেশনে ওই জন্য ওকে একটু বেশি রাখতে হয়েছে, আমাকে একটু কম রাখতে হয়েছে, কিন্তু কিছু করার নেই। এটা তো আর সিরিয়াল নয় বা কোনো টেলিফিল্ম নয় যে মাইলেজ দিয়ে আমাকে বড় করবে। তাহলে শর্ট প্রচুর নিয়েছে, সারাদিন ধরেই আমি শর্ট দিয়ে গেছি। হ্যাঁ, তো সেরকম আন্তরিকতার সাথে কাজটা করেছি, কারণ আমাদের বললাম না আমি বরাবরই এরকম। এবং জয় সৌমিক সেখানে গেছিল, পেখম সৌমিকেরই মেয়ে, তো সেই হিসাবে সৌমিকও গেছিলো। জানিস সেদিন আমি মানি ব্যাগ নিয়ে যাইনি, টোটাল আমার এন্টারটেনমেন্ট মানে আমার ব্যক্তিগত যে ইয়েগুলো আছে সেগুলো সবটাই সৌমিক দিয়েছে। হ্যাঁ, আর সেইভাবে জয় হচ্ছে বরাবরই আমাকে একটু অন্যভাবে রেসপেক্ট করে, দাদা হিসাবে রেসপেক্ট করে, সেই জন্য ও বলছে। এবং সেখানে কিন্তু আমি মানে এমন এমন কাজ করেছি যেটা আমার করা উচিত না, মানে জয় লজ্জা পড়ে যাচ্ছে, দাদা তুমি এটা কী করছো, ধরো একটা বস্তা, মানে বাচ্চাটা একটু হাইট হওয়ার জন্য একটু দাঁড় করো, যে আমি বলি আরে বাবা কাজটা তুই ভালো কর, আমি তো তোকে ভাই হিসাবে দেখি, তোর কাছে তো ভালো হয়, আমি এরকম না তোকে প্রফেশনাল হিসাবে তো দেখিনি যে ভাই আমি আমার। এবং আমাদের ডিরেক্টর যিনি ছিলেন রাহুল নেবো, প্রচন্ড খেটেছিল সেদিন। হ্যাঁ, প্রত্যেকে কাজটা মানে মিষ্টি মধুর হয়েছে। হ্যাঁ, আচ্ছা দাদা, আমি তোমার বলছি ভোজন রসিক সম্বন্ধে তুমি শুনেছো, খুব একটা মানে ডায়মন্ড, হ্যাঁ পিছনে অ্যাড চলছে, কিন্তু আমি এখনো খাওয়ার সুযোগ পাইনি। কবে আপনারা নিমন্ত্রণ করবেন একটু বলবেন, ভোজন রসিকের লোকদের আমি বলছি আমি কি খাবো, আমি খেতে ভালোবাসি। আমি রিকোয়েস্ট করবো রাহুল দাকে একদিন যাওয়ার জন্য, রাহুল দার সাথে তোমার ভালো পরিচয় হয়ে গেছে, প্রচুর ভালো ভালো খাওয়ার খালি অ্যাড দেখছি আমি। ওখানে বসে যখন ছিলাম, ক্যামেরার ওপারে ছিলাম, তখনই দেখছিলাম, লোভ লাগছিল, কিন্তু যদিও বয়স হয়ে গেছে এবার তো কিছু খাবো না, কিন্তু কিছু তো খাবো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি অন ক্যামেরায় যে একদিন আমরা গিয়ে আড্ডা জমিয়ে আসবো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবে। এবং আপনারা যদি এরকম আড্ডা বা মনের কথা যদি প্রকাশ করতে চান তাহলে চলে আসুন পুজো আড্ডাতে, ভালো থাকবেন, দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমাদের কিন্তু শারদযোদ্ধার সম্মান কিন্তু আরম্ভ হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন, আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এবং মেসেঞ্জারে আমাদেরকে SMS করুন। থ্যাংক ইউ। ভালোভাবে পুজো কাটান, শান্তিতে সুখে। জানি প্রত্যেকের নানা রকম সমস্যা আছে, তো শারদিয়া কিন্তু একবারই আসে, একদমই তাই। অতএব এনজয় করুন ভরপেট, যে যার মতো করে, ধর্ম যার যা, উৎসব সবার, একদমই তাই। এবং আমাদের সেরা পুজো শারদিয়া, অতএব ভরপেট এই 4 দিন একদম ফাটিয়ে ঘুরবেন, এনজয় করবেন। থ্যাংক ইউ।